মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। আইফেরিন, সবকিছু তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ না হয়ে পারে হায়দারিন, সবকিছু এত পছন্দ হয়েছে যে প্রথম সন্তান কোলে নিয়ে আমি যেমন খুশি হয়েছিলাম আজও ঠিক তেমন খুশি। আর তাছাড়া তুমি আমার দেখা সবচেয়ে ভালো মানুষ হায়দারিন। সত্যি ভাগ্যবান আমি, ভাগ্যবান বলেই তোমাকে আমি জীবন সাথী হিসেবে পেয়েছি হায়দারিন। আসল ভাগ্যবান তো আমি আইফেরিন, হায়দার আমার আইফেরিন। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। রাজি, রাজি রাজি রাজি। Benim kararım, sonucuna razıyım. Ben bilirim benim sizden ziyade, kalbim virane, aşk fevkalade. Dokunmayın asla benim hayalim, benim gençliğim, umudum, düşlerim. Ben yaşarım günü dünden ziyade, kalbim virane, aşk fevkalade.
alacağım da geleni alacağım. Geleni alacağım da geleni alacağım. Hamailimi düşürdüm oy oy cıngılım püskülüm. Bulanı alacağım da bulanı alacağım. Bulanı alacağım da bulanı alacağım. Evlerinin önünden gide gele yoruldum. Ben bu köyün içinde cıngılıma vuruldum. Evlerinin önünden gide gele yoruldum. Ha bu köyün içinde püsküllüye vuruldum. Bugün bayram günüdür oy oy cıngılım püskülüm. Öp anamın elini de öp babamın elini. Öp anamın elini de öp babamın elini. Anam nereden bulurdu oy oy cıngılım püskülüm. Senin gibi gelini de sen. আর পাচ্ছি না ইয়াদিগার। আজ আমি আমার আম্মার রেখে যাওয়া কাঁচুলিটা পরেছি। পড়ার সময় খারাপ না লাগলেও এখন শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে যাবে। ওই 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 আইফেল তোমাকে আমি কতবার ওটা পড়তে নিষেধ করেছি, তবু অজিত করে পড়েছো। ওই Püskülüme vuruldu. ওই তো আসছে, চলে এসেছে। তোমরা এখনো এখান থেকে যাওনি? কি হয়েছে? হায়দার একটু থামো। বিয়েতে আমরা সব রীতিনীতি পালন করেছি, তাই না? কিন্তু এখনো একটা নিয়ম পালন বাকি আছে। কিসের কথা বলছো রেইস? আমি কিসের কথা বলছি সেটা শুনতে হলে তোমাকে আগে তোমার রুমে যেতে হবে। যাও। তোবা তোবা। বন্ধুরা কোথায়? শুরু করো। আশা করি বেশিক্ষণ অপেক্ষা করাইনি আইফেরিম। বাইরে ফাতিরা সবাই মিলে আমার সাথে একটু মজা করছিল, তাই আসতে দেরি হয়েছে। বুঝেছি, মুখ দেখার উপহার না পেলে তুমি কথা বলবে না। ঠিক আছে আইফেরিম, ঠিক আছে। আমি এখন তোমার ওই চাঁদ মুখটা দেখতে পারি? দেখতে পারো হায়দারিম। আরে ইমাম কোথায়? ইমাম? যে আমাদের বিয়ে পড়াবে হায়দারিম। আমাদের তো বিয়ে হয়ে গেছে আইফেরিম। হ্যাঁ, আমাদের অফিসিয়াল বিয়ে হয়েছে, শরীয়ত সম্মত বিয়ে হয়নি। ও হ্যাঁ, এটা তো মনে ছিল না, একদম ভুলে গেছি। আচ্ছা, তুমি তাহলে যাও, ইমাম ডেকে নিয়ে এসো, উনি এসে আমাদের বিয়েটা পড়াবেন। কিন্তু তুমি
এখানে তোমার জন্য অপেক্ষা করব। এতদিন অপেক্ষা করেছি, আর না হয় কিছুক্ষণ অপেক্ষা করব। আমি তাহলে এখন যাই, ইমাম সাহেবকে নিয়ে আসি। আমার পা ফুলে গেছে। ভাগ্যিস তুমি হিল পাল্টে নরম জুতোটা পরিয়ে দিয়েছিলে। কিন্তু বিয়েতে তুমি আমাকে একটুও নাচতে দাওনি, বেশিরভাগ সময়ই বসিয়ে রেখেছো। জেইনেব, তুমি প্রেগনেন্ট, এটা কেন ভুলে যাও? আর এই অবস্থায় নাচতে চাও কেন? আমি বুঝি না। ডার্লিং, আমি একটা ম্যাচিওর মেয়ে। হ্যাঁ, আমি প্রেগনেন্ট, তাতে কি? এই অবস্থায় যদিও নাচা ঠিক না, তবুও নাচতে চাই। জেইনেব। কে? হায়দার ভাই। আল্লাহ আল্লাহ। হ্যালো হায়দার ভাই, আমাদের কিলঘুষি কি কম হয়ে গেল নাকি? আরে এসব কথা ছাড়ো, তোমরা এখন কোথায়? এই তো বাসার দিকে যাচ্ছি। কি হয়েছে? আমি একটা সমস্যায় পড়েছি পাতি, সাহায্য প্রয়োজন। কি হয়েছে ভাই, খুলে বলুন তো। ইমাম দরকার, ইমাম। কি আইফের খালা কি মারা গেলেন নাকি? এসব তুমি কি বলছো ফাতি? আরে কি বলছো? ইমাম সাহেব আমাদের বিয়ে পড়াবেন। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার হায়দার ভাই। আমি তো ইমামের কথা শুনে অন্য কিছু ভাবলাম। আল্লাহ মাফ করুন। আবার কি হয়েছে? ওনাদের শরীয়ত সম্মত বিয়ে হয়নি। আল্লাহ। তো ভাই আমি আপনাকে কিভাবে সাহায্য করব? তুমি জলদি একজন ইমাম নিয়ে এসো। আরে ভাই, আপনার তো অনেক লোক, ওনাদেরকে বলুন। আমি ইমাম কোথায় পাবো? আরে ওদেরকে আমি এখন কোথায় পাবো? ওরা কি কেউ স্বাভাবিক আছে নাকি? আর ওরা এখন সবাই বিয়ে উপলক্ষে ড্রিঙ্ক করে মাতাল হয়ে আছে। বাহ, খুব দায়িত্ববান লোক। শোনো ফাতি, অনুরোধ করছি জলদি একজন ইমামকে নিয়ে এসো। শেষবারের মতো ভাইয়ের উপকারটা করো। হায়দার ভাই, আপনিই বলুন, এই অসময়ে আমি ইমাম কোথায় খুঁজে পাবো? আমার ভরসা আছে, তুমি অবশ্যই খুঁজে আনতে পারবে। এসো এসো ফাতি, জলদি একজন ইমামকে খুঁজে নিয়ে এসো। আমি অপেক্ষা করছি। ঠিক আছে ভাই, আমি একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে ফাতি? জেনেব, ইমাম খুঁজে বের করতে হবে। ব্রাভো, দারুণ কথা বলেছো। এই মাঝরাতে তুমি ইমাম কোথায় পাবে? এটা কি কখনো সম্ভব নাকি? দেখো, এমন করো না, লোকটা অনুরোধ করেছে, চলো চেষ্টা করি, একটা আইডিয়া খুঁজি। পেয়েছি। এই তো আমার বুদ্ধিমান ওয়াইফ। আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতে আর এখানে উপস্থিত দুজন মুসলিমের সাক্ষীতে 100 গ্রাম স্বর্ণ দেনমোহরে হাক্কার ছেলে হায়দারকে স্বামী হিসেবে গ্রহণ করছেন? করছি। গ্রহণ করছেন? করছি। গ্রহণ করছেন? করছি। হাক্কার ছেলে হায়দার আবিদিনের মেয়ে আইফেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? করছি। গ্রহণ করছেন? করছি। গ্রহণ করছেন? গ্রহণ করছি। আপনারা সাক্ষী দিচ্ছেন? দিচ্ছি। সাক্ষী দিচ্ছেন? দিচ্ছি। সাক্ষী দিচ্ছেন? দিচ্ছি। আমিও মহান আল্লাহর হুকুমে সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে সম্পূর্ণ করলাম। আল্লাহ এ বিয়ে কবুল করুন, আপনাদের দাম্পত্য জীবন সুখী করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের এই উপকার আমি কখনো কোনোদিন ভুলবো না। তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক। আপনার খুশি হওয়াটাই আমাদের জন্য যথেষ্ট হায়দার ভাই। যান, আপনাদের জন্য অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা তাহলে আজকে আসি। বাই। তো আর কোনো নিয়ম পালন বাকি আছে আইফেরিম? কিছু বাকি নেই হায়দারিম, সবকিছু হয়ে গেছে। তাহলে কে এলো হায়দার? আবার কোন অসভ্যটা এলো? যাও গিয়ে দেখো হায়দার। কোনো দরকার নেই, ছাড়ো। একবার যাও হায়দার, হতে পারে জেইনেব ফাতি ভুলে কিছু রেখে গেছে। অসভ্য ফাতি, অসভ্য।
অসভ্য ফাতে, বদমাস ফাতে। তুরকান, কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি এটা কখনোই চাই না বাবা। অনেক ভেবেছি, আর ভেবে চিন্তেই আমি সিদ্ধান্ত নিয়েছি। মা, আমাকে বলো তুমি কি চাও না? তোমার পাশে অন্য কাউকে চাই না। কিন্তু তুমি তো... হ্যাঁ, প্রথমে ভেবেছিলাম আমি হয়তো এসব মেনে নিতে পারবো, কিন্তু আমি পারছি না। মা ছাড়া তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না আমি। তুরকান, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। 1 মিনিট হায়দার, যদি অনুমতি দাও, তুরকান মামুনির সাথে একটু কথা বলতে চাই। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। আমি শুধুমাত্র আমার বাবাকে চাই। ঠিক আছে মামুনি, তুমি তোমার বাবাকে চাও, আমি তা বুঝতে পারছি, কিন্তু আজ আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। দেখো মামুনি, আমার কথা শোনার পর তুমি যদি এখনই আমাকে চলে যেতে বলো, কথা দিচ্ছি আমি চলে যাব, কিন্তু আমার কথা শোনো মামুনি, অনুরোধ করছি। তুমি অন্তত একটিবার শোনো। মামুনি, তুমি হয়তো বিশ্বাস করবে না, তবে তোমাকে বুঝতে পারছি। তুমি ভেবেছ যে আমি তোমার মায়ের স্থান দখল করছি। হায়দার আমাকে তোমার বা তোমার মায়ের চেয়েও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা হবে না মামুনি। কিভাবে হতে পারে বলো? আমি তোমাকে একজন মা হিসেবে বলছি। এই পৃথিবীতে কখনো কাউকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসা যায় না। যাবেই বা কিভাবে? পাশের মানুষটা জীবনসঙ্গী হলেও সে অন্য কেউ, ভিন্ন একজন মানুষ, কিন্তু সন্তান একান্তই নিজের জীবনের অংশ। আমার সন্তানরাও আমার জীবনের একটা অংশ, এমনকি আমার জীবনের চেয়েও মূল্যবান। তুমিও তোমার বাবার কাছে তেমনি, আর সব সময়ই থাকবে। আমি তোমার বাবার শুধু একজন জীবনসঙ্গী মাত্র, কিন্তু তুমি সারাটা জীবন তোমার বাবার জীবনের বড় একটা অংশ হয়ে থাকবে। আমার মা মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবার পাশে থাকতো। এখন থেকে সেখানে তো আপনি থাকবেন। মামুনি, আমি তোমার মায়ের জায়গা নিতে চাই না, আর চাইলেও নিতে পারবো না। এমনকি তোমার মাও হতে পারবো না। তবে তুমি চাইলে আমি তোমার বন্ধু হতে পারবো, আন্টি হতে পারবো, কিন্তু তুমি না চাইলে কিছুই হতে পারবো না। আর তুমি যদি না চাও, সারা জীবন তোমার বাবার সাথে দেখা করব না। আমি সবাইকে নিয়ে সুখী হতে চাই, তোমাকে আর তোমার বাবাকে সুখী করতে চাই। আমি তো তোমার শত্রু হতে চাই না মামুনি। আর তাই বলবো, সিদ্ধান্ত তোমার। তুমি যা বলবে তাই হবে মামুনি। আইফার আন্টি,
যেও না। তুমিও দেখছি রান্না করছো বাবা, সাবাস। যদি তুমি এখন থেকেই রান্না শেখো তাহলে তোমাকে আর তোমার মায়ের মতো 30 বছর বয়সে এসে রান্না করা শিখতে হবে না বাবা। শুভ সকাল সেলিম বাবা। শুভ সকাল। জেনেব চলো, আজ আবহাওয়াটা খুব সুন্দর, অফিসও নেই, চলো না আমরা বাইরে কোথাও নাস্তা করি। ফাতি, তুমি নিশ্চয়ই মজা করছো না? না, আবহাওয়াটা সত্যি চমৎকার। আগামীকাল তাহলে ওনাদেরকে কি স্যাম্পল দেব? জেনেব, এর কোনো দরকার নেই। দরকার নেই মানে কি? না, আমি হাল ছাড়বো না। শেখের জিজাদেরা কখনো হাল ছাড়ে না। জেনেব, তুমি যদি বিশ্বের সেরা মিষ্টিও বানাও তবুও এরপর প্রোডাকশন, প্যাকেজিং করতে হবে, কিন্তু প্যাকেজিং সম্পর্কে আমরা কিছুই জানি না। উফ, হেরে গেলাম। অহেতুক আমরা এতদিন নিজের পায়ে দাঁড়াবো বলে বড় বড় কথা বলেছি। আমরা তো একটা মিষ্টিও বানাতে পারি না। আমি বাবার সঙ্গে কথা বলবো, চিন্তা করো না। ঠিক আছে। আরে পারবোই বা কিভাবে? আমরা কি শান্তিতে আছি? সারাক্ষণ কিছু না কিছু করছি, কারো বিয়ের আয়োজন করছি, না হয় কারো সম্পর্ক ভাঙছি। একতানের সমস্যাটাও রয়ে গেল। তুমি একদম ভেবো না জেনেব। প্রথমবার আমি হয়তো একতান আর জানসুকে আলাদা করতে পারিনি, কিন্তু এবার আমি এমন কাজ করব যে দুজন দুজনের মুখও দেখবে না। তাই যেন হয়। আচ্ছা আমি যাই, দেখি গিয়ে হোটেল রিজার্ভেশন করি। আচ্ছা, তুমি জলদি সেলিমকে ঠিক নিয়ে আছে, রেডি আমি হও। এখনই জলদি। রেডি হচ্ছি। সোনামণি, তুমি আবার কি রান্না করছো? হ্যাঁ, আমার স্মার্ট ছেলে কি রান্না করছে মা একটু দেখি। অনেক হয়েছে, এখন আমাকে দাও, আর খাবার নষ্ট করো না বাবা। দেখি তো তুমি কি বানিয়েছো। সেলিম, এটা কি? এটাতে কি দিয়েছো যে এত মজা হয়েছে? ফাতি, ধন্যবাদ বাবা। শিম্পাঞ্জিকে মারো। জেনেব, এটা তো মজার। হ্যাঁ ফাতি, আমিও তাই বলছি। এটা সত্যি সত্যি সেলিম বানিয়েছে? হ্যাঁ, আমরা পারিনি, কিন্তু সেলিম পেরেছে। আমার বাঘের বাচ্চা ছেলে, তুমি এটা কিভাবে বানালে? আমি জানি না, দেখলাম চামচ দিয়ে নিচ্ছে আর মেশাচ্ছে। কি মিশিয়েছে বাবা? তুমি ঠিক কি কি মিশিয়েছো আর কতটুকু? থামো ফাতি, তুমি এটা মিশিয়েছো বাবা? কতটুকু মিশিয়েছো আমাকে বলো তো। এটা নাও। এভাবে সম্ভব হবে না। উফ, এভাবে হবে না। আরে আমরা যদি সেলিমের বানানোর রেসিপিটা পেতাম তাহলে স্যাম্পল হিসেবে অন্তত সবার সামনে প্রেজেন্ট করতে পারতাম। দেখো, একদমই সম্ভব না জেনেব, হাতে আর বেশি সময় নেই। আমাকে জলদি বাবার সাথে কথা বলতে হবে। ঠিক বলেছো। তবে নামের বিষয়টার একটা সমাধান হয়েছে। এটার রেসিপি হয়তো আমরা জানি না, তবে খেতে কিন্তু সুস্বাদুই হয়েছে। এটা সেলিম পাশার মিষ্টি। আমার বুদ্ধিমান বাবাটা। ওহ, আরে ফাতি, একা সব খেও না, আমাকেও দাও। আমি একটু খাবো। আমি এখানে কেন এসেছি জানো বাবা? সেলিন আমাকে কিছুটা ধারণা দিয়েছে, তবে হ্যাঁ, আমি আসলে তোমার কাছ থেকে কোনো রকম দয়া চাচ্ছি না। আমি শুধু চাই তোমার সাথে ব্যবসা করতে। তাই নাকি? হ্যাঁ তাই। কিসের ব্যবসা ফাতি? মিষ্টির ব্যবসা। এর মানে তুমি শেখের জিজাদের কাছ থেকে মিষ্টি কিনে তাহিনৌলু কোম্পানির কাছে বিক্রি করতে চাইছো, তাই তো? এবারের মতো। তাহলে তোমার অফার কি ফাতি সাহেব? 4। মাত্র 4? 3 মাসের কিস্তিতে। 3 মাসের? হ্যাঁ বাবা, অবশ্যই। বাজারে যে দামে বিক্রি করো আমার কাছে নিশ্চয়ই সে দামে বিক্রি করবে না। অবশ্যই তা করব না বাবা, কিন্তু আমি নিশ্চয়ই লোকসানও করব না। তুমি কত চাও? 4.5 1 মাসের মেয়াদ।
অসম্ভব, 34 রাখো। সম্ভব না ফাতি। আশ্চর্য কথা বলছো বাবা, তুমি তোমার নিজের ছেলের সাথে এমন করবে? এটা আমার ব্যবসায়িক নীতি। 440-এর 1 পয়সাও বেশি না। আমি নিজেই তো 460-এর টেন্ডার পেয়েছি। সেটা তোমার সমস্যা ফাতি। হায় আল্লাহ, তোমরা কি নিয়ে এত দর কষাকষি করছো? মিষ্টির দাম নিয়ে। দেখো বাবা, আমরা বাজারের সেরা মানের উপাদান ব্যবহার করি। উৎপাদন খরচ হয় 4 লিরা, তারপর প্রোডাকশন ব্যয় তো আছে। বাবা, প্রোডাকশন সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না। আমি ওখানে কাজ করেছি, আমি এই ব্যাপারে সবকিছু জানি। ফেহমি, তোমরা কার মাল কার কাছে বিক্রি করছো বলো তো? আমরা ব্যবসায়িক কথা বলছি মুকাদ্দেস, তুমি জড়িও না। ফাতি বাবা, তুমি এই নিয়ে একদম ভেবো না তো সোনা। তোমার মম আছে, প্রয়োজনে আমি তোমাকে সাহায্য করব। সত্যি বলছো? অবশ্যই, হ্যাঁ। ফেহমি, তুমি সর্বশেষ কত রেটে দিতে পারবে বলো? 4.5, 2 মাস মেয়াদে। 10 সেন্ট লাভ, মানে মন্দের ভালো। ওকে। দেখো, আমি যে তোমাকে সাহায্য করছি ফাতি, ভুলেও মার্কেটের কাউকে এই ব্যাপারে জানাবে না, মনে রেখো। ঠিক আছে, আমি তাহলে প্যাকেটগুলো কাল পাঠিয়ে দেবো আর 2 দিন পর নিয়ে যাব। ঠিক আছে তাহিনউলু। ঠিক আছে। লক্ষ্মী বাবা। জেনেব ম্যাডাম। কি খবর ফাতি? কোনো ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হয়েছে, আর স্যাম্পলও অফিসে চলে এসেছে। তোমাকে নিয়ে আমি সত্যিই গর্বিত, আমার বুদ্ধিমান স্বামী। আমারও খুব ভালো লাগছে জেনেব। কেজি প্রতি আমরা 10 সেন্ট লাভ করব। আরে এখনই এত খুশি হয়েও না, সামনে আরো অনেক। কি কেজি প্রতি মাত্র 10 সেন্ট? হ্যাঁ, লাভের পরিমাণ খুবই সামান্য হবে, তবে পরে এর পরিমাণ আরো বাড়বে, তুমি ভেবো না। ঝামেলা মিটেছে, এটাই বড় কথা। এখন চলো রুমে যাই, আরো অনেকগুলো ঝামেলা আছে, ওগুলো সমাধান করতে হবে। চলো। আচ্ছা চলো। কি যেন দেখাতে চেয়েছিলে, এখন দেখো। ও দেখো কারা এসেছে। আরে তোমার তো দেখাই পাওয়া যায় না। মাহমুদ, ফাতি আসলে আমাদের কোম্পানির কাজে বাইরে গিয়েছিল। কি খবর? ভালো, খুব ভালো। শোনো, এখন থেকে আমাদের কোম্পানিতে সবকিছু ভালোই হবে। কেন হবে না? একতার শক্তি বলে কথা। কি বলছো? কিছুই বুঝলাম না। আমাদের কোম্পানি? ঠিক শুনেছো, এখন থেকে আমরা কেবল বন্ধু না, এখন থেকে আমরা যেমন বন্ধু তেমন পার্টনারও। কারণ জানসু আমাকে এই কোম্পানিতে নিয়োগ দিয়েছে। আমি নিশ্চিত আমরা সবাই মিলে ভালো কিছু করব। আমি তোমার সাথে সম্পূর্ণ একমত ডার্লিং। ফাতি, তুমি, আমি, আমার প্রিয় ভাবি আর জানসু, আমাদের একটা স্ট্রং টিম হবে। এসো জানসু, একটা সেলফি তুলে মুহূর্তটাকে ধরে রাখি। আরে এক মিনিট, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝলাম না, তোমরা কি করছো? না বোঝার মতো এমন তো কিছুই বলিনি জেনেব। বলেছি এখন থেকে মাহমুদ আমাদের সাথে কাজ করবে। তোমার কথা শুনে ওরা কেমন অবাক হয়েছে। দেখো দেখো, ওদের মুখের অবস্থা দেখো। এটা সম্ভব না। তার মানে? এই সিদ্ধান্তটা তুমি একা একা নিতে পারো না, তোমাকে আমাদের অনুমতি নিতে হবে। আমি ওই কোম্পানির একজন পার্টনার, আমারও মতামত আছে। আমারও মতামত আছে। তোমরা এমন করছো কেন? হ্যাঁ ফাতি, তুমি এমন করছো কেন? আমরা তো এমনিতেই ভালো বন্ধু ছিলাম, এখন সহকর্মী হব, পার্টনার হব, একসাথে কাজ করব। ব্যবসা আর বন্ধুত্ব দুটো ভিন্ন বিষয়, মাহমুদ, বুঝতে পেরেছো? তাছাড়া জানসু, কোম্পানির বর্তমান অবস্থা কেমন তা তুমি ভালোই জানো। তাই এই সময় আমাদের একজন দক্ষ কর্মচারী প্রয়োজন। হ্যাঁ জেনেব, জানি জানি আমাদের আর্থিক অবস্থা ভালো না, এজন্যই মাহমুদকে নিয়োগ দিচ্ছি যাতে ও আমাদের সাহায্য করতে পারে। তাই নাকি? তাহলে আমাকে একটু বলো তো, মাহমুদ এখানে ঠিক কি কাজ করবে? এই কোম্পানিতে ওরহান যা করছে মাহমুদ তো ঠিক একই কাজ করবে। ওরহান হলো আমার অ্যাসিস্ট্যান্ট। মাহমুদও তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট হবে। মাহমুদ অ্যাসিস্ট্যান্ট? এটা ও কি জানে? আরে তোমরা এমন করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাহমুদ চুপ করো, এখানে বসটা কথা বলছে। আমার খারাপ লাগছে ফাতি। মাহমুদ চুপ করো। যথেষ্ট হয়েছে। ঠিক আছে, চুপ করছি। তোমরা একটু থামবে? তোমাদের হয়েছেটা কি? তোমরা কি আসলেই মাহমুদের বন্ধু? ওর সাথে কেন এমন করছো? জানসু দেখো, আমরা বন্ধুত্ব আর পেশাদারিত্বকে কখনো এক করি না। আমরা আমাদের এই কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তোমরা আমাকে পেশাদারিত্ব শেখাতে এসো না। তাছাড়া এটা আমার বাবার কোম্পানি, কি করতে হবে তা আমি ভালো জানি। তাই আমার যাকে ইচ্ছে তাকে এখানে রাখবো। মাহমুদ এখানেই কাজ করবে, আর এটাই ফাইনাল কথা। আরে জানসু, জানসু শোনো। আমাকে তুমি এত অপছন্দ করো? সত্যি হতাশ করলে বন্ধু, এতটা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তোমার কথা শুনে আমি আনন্দে মারা যাচ্ছি। ওহ ছাড়ো তো, একদম বাজে বকো না। জানসু,
জানসু এভাবে চলে এলে কেন? আমরা কি বলেছি একটু বোঝার চেষ্টা করো। আমার যা বলার ছিল আপনাকে তা বলে দিয়েছি জেনেব। এখন আবার আপনি বলছো কেন? বুঝলাম না। আমরা কি বন্ধু নই নাকি? মানছি তোমার কথা শুনে আমরা একটু রেগে গিয়েছিলাম, কিন্তু আমি এখানে তোমার বন্ধু হয়ে কথা বলতে এসেছি। বলো, শুনছি। কি হলো বলো। ঠিক আছে, আমি বলছি, মানে শুরু করছি। জানসু, তুমি কি শিওর? কি ব্যাপারে বলো তো? মাহমুদ আমাদের সঙ্গে এখানে কাজ করবে, তুমি কি শিওর? দেখো, ওর ব্যাপারে তোমার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মাহমুদের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি, তুমি কি এটার কথা বলছো? তুমি একদম ঠিক ধরেছো, আর এটা তোমার জীবনের একটা বড় সিদ্ধান্ত। তুমি ঠিক কি বলছো আমি তা বুঝতে পারছি না। দেখো জানসু, আমি একজন মেয়ে হয়ে তোমাকে, একজন কাছের বন্ধু হয়ে তোমাকে পরামর্শ দিতে চাই। একই কোম্পানিতে যার সাথে তোমার সম্পর্ক আছে তার সাথে কাজ করা খুব কঠিন, বিশেষ করে সে যদি তোমার অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে। দেখো, আমি এই ব্যাপারে নিশ্চিত 2 সপ্তাহের মধ্যে তোমাদের মাঝে দূরত্ব বাড়তে শুরু করবে। তুমি এমন কাজ করো না প্লিজ জানসু। কিন্তু ফাতির সাথে তো তোমার দূরত্ব বাড়েনি। তুমি আর আমি এক নাকি? কি পার্থক্য? অনেক পার্থক্য আছে। প্রথমত, আমি ওর অ্যাসিস্ট্যান্ট না, প্রোডাকশন ম্যানেজার। দ্বিতীয়ত, আমরা বিবাহিত, অনেক দিনের পরিচয়, পরস্পরকে খুব ভালোভাবে জানি। আর তোমাদের তো মাত্র পরিচয় হয়েছে, দুটো সম্পর্ক কি এক হলো? তাছাড়া শোনো, আমরা এ পর্যন্ত আসতে কত কষ্ট করেছি ধারণা আছে? তুমি কিন্তু দুরকম কথা বলছো জেনেব। আমি তা জানি। তাহলে তুমি জানসুর অ্যাসিস্ট্যান্ট হবে, তাই তো? হ্যাঁ। সত্যি হাস্যকর। তুমি কেন জানসুর গোলামি করবে? হাজার হোক ও তোমার বউ হবে। বন্ধু, এরকম লিঙ্গ বৈষম্যমূলক কথা তোমার মুখে মানায় না, নিশ্চয়ই জানো। আরে ছাড়ো তো তোমার লিঙ্গ বৈষম্য, আমি তোমার ভবিষ্যতের কথা ভাবছি। তোমার ভালোর জন্যই আমি এসব বলছি। ভাই, আমাদের দেশে কোম্পানিগুলোতে সাধারণত অ্যাসিস্ট্যান্টদের সাথে খারাপ ব্যবহার করে, নির্যাতন করে, খুব অপমান করে, ওদের ছোট করে, ওদের চা আনতে বলে, কফি আনতে বলে, নিজেদের জুতো পরিষ্কার করায়, টয়লেট পরিষ্কার করায়। মানে আমরা ওদের সাথে কেনা গোলামের মতো আচরণ করি। তুমি ওরহানকেই দেখো। বন্ধু, মনে হচ্ছে তুমি চাও না আমি এখানে কাজ করি, তাই না? এটা কি বলছো? আমি কি এমন কিছু বলেছি? আমার তো তাই মনে হচ্ছে। আমি এই কোম্পানিতে কাজ করব শুনে তুমি আর ভাবি একটু আগে অদ্ভুত আচরণ করেছো। মাহমুদ শোনো, আমরা আসলে তোমার জন্য এমন করেছি, বুঝেছো? কারণ তুমি সম্প্রতি ট্রমা কাটিয়ে উঠেছো। তাহলে এজন্যই করেছো? অবশ্যই, এছাড়া কেন করব? যাক, এখন আমার স্বস্তি লাগছে বন্ধু, ধন্যবাদ। আচ্ছা, একটু ওয়াশরুমে যাচ্ছে। জলদি এসো কিন্তু, দুজনে মিলে একসাথে কফি খেয়ে আমার জয়েনিং সেলিব্রেট করব। এবার তুমি দেখবে ফাতে শেখের জিজাদে। তুমি আসলে কেন চাও না মাহমুদ এখানে কাজ করুক? জানসু, সত্যি বলতে মাহমুদ আমাদের সাথে কাজ করুক, আমরা তা যে চাই না, আসলে ব্যাপারটা তা না। তুমি দেখো, এই মাসে আমরা অনেক কষ্ট করে আমাদের বর্তমান কর্মচারীদের বেতন দিয়েছি। তাছাড়া এই মুহূর্তে আমাদের তো নতুন কোনো কর্মচারীর দরকারও নেই। আমি তো বলছি আমরা সবাই মিলে কঠোর পরিশ্রম করব আর কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। জানসু, দোহাই তোমার, মাহমুদকে এখানে নিয়োগ দিও না, অনুরোধ করছি। আচ্ছা, অনেক হয়েছে, এই বিষয়ে এখন কথা না বলে বরং কাজ করা উচিত। জেনেব, হ্যাঁ, আসুন ফাতির সাহেব, আপনার সাথেও কিছু কথা বলি। আচ্ছা, মাহমুদ এখানে কাজ করুক, আপনারা তা কেন চান না বলুন তো? কেন চাইবো না? কি মনে হয় আমি কি খুব বোকা? দেখুন, আমি খুব ভালো করেই জানি মাহমুদ এখানে কাজ করুক, আপনারা তা চান না। তোমার এমনটা কেন মনে হচ্ছে জানসু? মাহমুদকে নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। আপনারা আসলে চান না আমাদের সম্পর্কটা হোক? ও আচ্ছা, আরে আমি তোমাদের দুজনকে এক করেছি, ভুলে গেছো? এমনকি আমি তোমাদের দুজনের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, সেটা ভুলে গেছো? হ্যাঁ, মানছি আপনি আমাদের পরিচয় করেছিলেন, কিন্তু আপনি এখন আমাদের আলাদা করতে চাইছেন। সমস্যাটা হচ্ছে আমি। পাগল, আপনারা হাসছেন। যেটাই করুন না কেন, আপনারা কিছুতে সফল হবেন না। মাহমুদকে আমার কাছ থেকে আলাদা করতে পারবেন না। তোমার যা ইচ্ছা করো, আমাদের কি? মাহমুদকে নিয়ে আমরা কোনো কথা বলবো না। পিয়ন বানাও, অ্যাসিস্ট্যান্ট বানাও, যা ইচ্ছে করো, আমাদের কিছুই যায় আসে না।
এখন থেকে আমরা এখানেই থাকবো হায়দারিম। হ্যাঁ ফেরিম, এখন থেকে এটাই হবে আমাদের প্রেমের নীড়। আমাদের শুধু তোমার আর আমার। বিয়ের আগে দেখাতে পারিনি, আশা করি তোমার পছন্দ হয়েছে। পছন্দ না হলে আমরা অন্য কোনো বাড়ি খুঁজবো। তার কোনো প্রয়োজন নেই হায়দারিম। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আছি। দুজনেই একই স্বপ্নের মধ্যে আছি, সব সময় এরকমই থাকবো। ইনশাল্লাহ হায়দারিম, ইনশাল্লাহ। আমার এখন একটাই চাওয়া, এই স্বপ্ন যেন শেষ না হয়। কখনো শেষ হবে না ফেরিম, কখনই হবে না। চলো আমাদের প্রেমের নিড়ে যাই, দেখি ভেতরটা তোমার পছন্দ হয় কিনা। আরে আমাকে কোলে নেবে না হায়দারিম? নিশ্চয়ই নেব। মজা করেছি। আমিও মজা করেছি। তাছাড়া আমাদের সংস্কৃতিতেও এসব নেই। চলো যাই। হায় আল্লাহ, বিশ্বাসই হচ্ছে না। এটা তো দেখছি মুকাদ্দেসের প্রাসাদের চেয়েও অনেক বড়। তোমার জন্য এটা তো খুবই সামান্য। এভাবে বলো না হায়দারিম। আচ্ছা বলো তো, এখানে কয়টা রুম আছে? 5টা বেডরুম, 2টা বসার রুম। একটু ছোট, তবে আমাদের দুজনের হয়ে যাবে। কি বলছো হায়দার? এর মধ্যে ঘোড়া চড়াবো নাকি আমরা? অনেক ক্লান্ত লাগছে আইফেরিম, তুমিও হয়তো আমার মতো ক্লান্ত। এসো বিশ্রাম নাও। আরে না, তুমি বিশ্রাম নাও, আমি রান্নাঘরে গিয়ে তোমার জন্য চা বানিয়ে আনি আর কিছু খাবারের ব্যবস্থা করে। খিদে পেয়েছে তো অনেক। কোথাও যাবে না আইফেরিম, তুমি এই বাড়ির রানী। প্লিজ তুমি এখানে বসো। বসে থাকলে তো না খেয়ে মরতে হবে হায়দারিম। মাজিদে শোনো, হুলিয়া এদিকে এসো। স্বাগতম হায়দার স্যার, আপনারা এসেছেন আমরা বুঝতে পারিনি। স্বাগতম স্যার, আমাদের ক্ষমা করবেন। ব্যাপার না, ব্যাপার না। এখন আমি তোমাদেরকে আমার জীবন সঙ্গীর সাথে পরিচয় করিয়ে দিই। আইফের। আইফের ম্যাডাম, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপা। স্বাগত ম্যাডাম। ধন্যবাদ তোমাকে। আরে এ তো খুব ভালো হলো হায়দার, নতুন দুজন বন্ধু পেলাম। এখন থেকে এই বাড়িতে আইফের যা বলবে তাই হবে, ও যা হুকুম করবে তাই করবে, বুঝেছো? এমনটাই হবে হায়দার স্যার। আচ্ছা মাজিদে যাও, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, সাথে 2 কাপ চা দাও। আইফের খুব খিদে পেয়েছে। এখনই দিচ্ছি। আমি যাই, ওদেরকে একটু সাহায্য করি, না হলে খুব খারাপ দেখা যায়। হায়দার আমি এখনই আসছি। আইফেরিম, হ্যাঁ এসো আমার সাথে বসো। একটু সাহায্য করি। এসো আমার সাথে আইফেরিম, এসো। আল্লাহ আল্লাহ। তোমার যা লাগবে তুমি ওদের বলবে, এনে দেবে। এখন থেকে বিরক্ত হও বা কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করো, আমি তা চাই না। তো আমি তাহলে সারাদিন এখানে কি করব? তুমি আমাকে শুধু ভালোবাসবে, এছাড়া তোমাকে আর কিছু করতে হবে না। শুধু আমাকে ভালোবাসবে। আমাকে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ দিয়েছ হায়দারিম। এত সুন্দর মানুষকে কে না ভালোবেসে পারে? ওফ, অসহ্য অসহ্য, এখনো কোনো কিছুই ঠিক হলো না। ওফ, জলদি এগুলো ঠিক করে রাখো, সুন্দর করে সাজাও জলদি। দোহাই আপনার, এবার থামুন মুকাদ্দাস ম্যাডাম, আমার কোমর ব্যথা করছে, আমি আর পারছি না। কেন থামবো মুস্তাফা? তুমি কি এমন করছো? কেন থামতে চাইছো? আরে ওঠো জলদি, তোমার অলস কোমর নড়াও। যাও চেয়ারগুলো ঠিক করে রাখো। অলস একটা। আল্লাহ, কি অবস্থা? মুকাদ্দেস, মুস্তাফা, তোমরা রুমের এই অবস্থা করেছো কেন? স্যার আমি কিছু জানি না, আমি হুকুমের গোলাম। আরে তোমরা এত তাড়াতাড়ি ফিরে এসেছো কেন? কেন এসেছো? আমি তো তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আবার কি সারপ্রাইজ দিতে চাইছো মুকাদ্দেস? বসার রুমের অবস্থা দেখো, এটা কেমন সারপ্রাইজ মুকাদ্দেস? আরে আম্মা কি বলছেন? কি এমন হয়েছে বসার রুমের? আমরা শুধু রুমটার ডেকোরেশন পাল্টাচ্ছি। তাকিয়ে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। কিন্তু কি জন্য? কারণ হচ্ছে
পরিবর্তন। পরিবর্তন মানুষকে বদলায়। আমি হাসপাতালে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা শিখেছি তা হলো পরিবর্তন। পরিবর্তনই হলো একমাত্র ধ্রুবক যা পরিবর্তন হয় না। এই জন্য প্রথমে বাড়িটাকে বদলাবো, এরপর নিজেরাও বদলাবো, আরো সুন্দর হবে। তুমি যা বললে কথাটা সত্য, কিন্তু এজন্য তোমাকে পুরো বাড়ি ওলট পালট করার দরকার নেই মুকাদ্দেস। একদমই দরকার নেই ম্যাডাম। ফেমি স্যার একদম ঠিক কথা বলেছেন। তুমি চুপ করো। ফেমি শোনো, আমার মনে হয় এই বাড়ি থেকে খারাপ স্মৃতিগুলো মুছে ফেলা দরকার। স্মৃতি মুছতে গিয়ে তুমি না আবার আমাদেরকেই মুছে ফেলো মুকাদ্দেস। আমি সত্যি দুঃখিত, এত বছরের পুরনো ডেকোরেশন পরিবর্তন করতে দেব না মুকাদ্দেস। একদমই দেবেন না কুলসুম ম্যাডাম। তাছাড়া কি দরকার, বাড়িটা এমনিতেই খুব সুন্দর। মুস্তাফা চুপ করো। মুস্তাফা, তুমি তোমার রুমে যাও। আল্লাহ আপনার মঙ্গল করুন ফেমি স্যার। আমা দেখুন, আপনি নিজেই বলেছেন এই বাড়িটা অনেক পুরনো বাড়ি, এর ডেকোরেশনও অনেক পুরনো। তাই বলছি চলুন এগুলো আমরা ফেলে দিয়ে মুক্তি পাই, সবকিছু নতুন করে সাজাই, কি বলেন? মুকাদ্দেস, দয়া করে তুমি অন্য কিছু পরিবর্তন করার কাজ খুঁজে নাও। আমরা সবাই মিলে এভাবেই খুব ভালো আছি। মুকাদ্দেস, তুমি বরং তোমার পাগলা গারদ সাজাও। হ্যাঁ। ফেহমি, তুমি কি বলো? আম্মা যা বললেন তাই হবে, ব্যাস। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমরা কেউই আসলে আমাকে বদলাতে দেবে না, কারণ পরিবর্তন তোমাদের জন্য না। বুঝেছি। আইডিয়া পেয়েছি, চলো আমরা বাড়ি পাল্টাই, নতুন কোনো বাড়িতে যাই।